বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। গ্যাস সংযোগ অবৈধ হলেও নারায়ণগঞ্জ বিস্ফোরণের সমস্ত দায় মসজিদ কমিটির ওপর চাপালো তিতাস। বিদ্যুতেরও ছিল না অনুমোদন, অভিযোগের নথি রাখার পরামর্শ। আমি বাধা দিতে গেছি, বাধা দিলে আমার যদি মারে। কসমেটিক বা জামা কাপড় কিনতাম, ভাঙাইতাম। সন্দেহ এড়াতে জাল নোট ছড়ানোর কাজে ব্যবহার হয় নারীদের। বাধ্য হয়ে অপরাধে এলেও অসম্ভব হয়ে পড়ে ফেরা। ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে অনুতপ্ত ভারত। তদারকিতে কমেছে বাজারের অস্থিরতা। চট্টগ্রামে 25 প্রতিষ্ঠান আমদানি করবে 57,500 মেট্রিক টন। মহালয়ায় মহামায়ার আবাহন, শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। করোনায় ম্লান হবে না প্রত্যাশা ভক্তদের। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের তদন্ত প্রতিবেদনে আগের অবস্থানে তিতাস। গ্যাস পাইপলাইনে লিকেজ থাকলেও দায় মসজিদ কমিটির। বিকেলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে তিতাস গঠিত তদন্ত কমিটির জমা দেয়া প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বলছেন, প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। দায় এড়াতে পারবে না কেউই। গেল 4 সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ 37 জনের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন 31 জন। ঘটনার কারণ উদ্ঘাটনে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়। 13 দিনের মাথায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার বিকেলে জমা হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে। তদন্ত কমিটির প্রধান জানান, অবৈধভাবে ওই মসজিদের নিচে পাইপলাইনের রাইজার স্থানান্তর করা হয়েছিল। পরবর্তীতে সেখান থেকেই গ্যাস লিকেজ হয়ে মসজিদের পুরো অংশে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, অবৈধ পাইপলাইনের এই সমস্যা সারাতে কেউ অভিযোগ করেনি তিতাসে। মসজিদের টাইলসের ফ্লোর থেকে 3 ফিট 3.5 ফিট নিচে আমার পাইপ। সেক্ষেত্রে যদি গ্যাস আমার মসজিদের নিচে চলে যায়, তাহলে যেখানে টাইলসটা লাগানো হয়েছে সেই টাইলস কোন শক্ত স্ল্যাবের উপরে লাগানো হয়েছে, গ্যাসটা উপরের দিকে চলে আসতে পারছে এবং সেটা জমা হয়েছে মসজিদের এসি চেম্বারে। এসি চেম্বারে মিটারবিহীন বৈদ্যুতিক অবৈধ সংযোগ পেয়েছি। সেই স্পার্ক থেকে মসজিদের ভিতরে যে গ্যাস জমানো ছিল সেখানে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী 1998 সালে মসজিদের নিচে পাইপলাইনের রাইজার স্থানান্তর করা হলেও তিতাস কেন তা 22 বছরেও জানলো না, এই প্রশ্নের উত্তর দিতে পারেননি তদন্ত কমিটির প্রধান। একটা পরিত্যক্ত রাইজারের ছিদ্র পেয়েছি। এই রাইজারটাকে যারা লে করলো, পরিত্যক্ত যারা বানালো, সেটা যদি ওখানের গ্রাহক তার নিজস্ব উদ্যোগে করে থাকে, শনাক্ত হয়ে যায়, তাহলে আমি তিতাস গ্যাসকে কিভাবে দায়ী করব? বিদ্যুতের অবৈধ সংযোগ সেখানে কিভাবে দেয়া হলো, কারা দিয়েছে, সেসব বিষয়েও ডিপিডিসিকে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান, প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কেউ কারো দায়িত্ব কিন্তু এড়াতে পারে না, আমি মনে করি। এই রিপোর্টের মধ্যে কিন্তু বলা হয় না যে তাদের দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। এই রিপোর্টে স্পষ্টভাবে খালি ঘটনাটা উল্লেখ করা আছে। আমার বিভাগের থেকে যে গাফিলতিগুলি আছে সেটার জন্য কিন্তু তারা অনুমতি এড়াতে পারবে না। এদিকে এই ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির রিপোর্ট বিকেলে জমা দেয়া হয়েছে। জেলা প্রশাসক জসিমউদ্দিনের কাছে এই প্রতিবেদন জমা দেয়া হয়। 40 পৃষ্ঠার প্রতিবেদনে গ্যাসের লিকেজ, বৈদ্যুতিক শর্ট সার্কিট, মসজিদ কমিটির অবহেলাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। আর রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত প্রতিবেদন জমা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির পাশাপাশি তিতাসও দায় এড়াতে পারে না বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহতামিম। তৃতীয় পক্ষের তদন্ত ছাড়া এমন দুর্ঘটনার প্রকৃত কারণ উঠে আসা সম্ভব নয় বলেও মত তার। আমাকে যদি আমার নিজের তদন্ত করতে হয়, ততখানি সততা কি আমাদের কারো প্রতিষ্ঠানে আছে যে নিজের দায় নিজে মেনে নিয়ে বলবো যে হ্যাঁ আমরা ভুল করেছি? তিতাসের কমপ্লেনিং সিস্টেমটাকেও রেকর্ডেড কমপ্লেন রাখা উচিত। মৌখিকভাবে একজনের কাছে গিয়ে বললো, সেটা হলো না। লিখিত কমপ্লেনের ব্যবস্থা রাখতে হবে অথবা ডিজিটাল কমপ্লেনের ব্যবস্থা রাখতে হবে, যেখানে রেকর্ড মোছার কোনো স্কোপ নাই।
যেখানে পরিষ্কারভাবে দেখা যাবে যে হ্যাঁ এখানে এই জায়গার জন্য একটা অভিযোগ করা হয়েছিল, সেটা ঠিক মতো করা হয়, মানে সেটা ঠিক মতো অ্যাটেন্ড করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট ভালো কাজ করলেও এক শ্রেণীর মানুষ সমালোচনায় তৎপর। সরকারি কর্মকর্তাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, অন্যের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। সকালে 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের ভার্চুয়াল অনুষ্ঠানে এই কথা বলেন শেখ হাসিনা। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সব মন্ত্রণালয়কে নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। সরকারি কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা তৈরি করে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য 2014-15 অর্থ বছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রথা চালু হয় দেশে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভার্চুয়াল আয়োজনে নতুন অর্থ বছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করল 51টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। গণভবন থেকে এতে যুক্ত হন সরকার প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সব প্রতিষ্ঠান এখন জবাবদিহিতার আওতায়। স্বচ্ছতা নিয়ে নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নে নীতি নির্ধারকদের উদ্যোগী হতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে যে কিভাবে আপনি কাজগুলি সম্পন্ন করবেন। করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছিল বলেই মহামারী নিয়ন্ত্রণে রাখা গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, অহেতুক সমালোচনা হচ্ছে এসব নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এবং সেই সময় তাৎক্ষণিকভাবে যে কাজগুলি করার দরকার ছিল সেটা কিন্তু যথাযথভাবে করা হয়েছে বলেই এই কোভিড-19 আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। আমাদের দেশে এক শ্রেণীর লোক থাকে, তাদের সমালোচনা করাটাই অভ্যাস। পান থেকে চুন খসতে পারেন, অনেক কথা বলবে কিন্তু নিজেরা কিছু করবে না। জনগণের প্রতি সেবার দায়বদ্ধতা পূরণে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গত কয়েক দশকে জাল টাকা তৈরি ও উৎপাদন চক্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে অসংখ্য নারী। আতঙ্কের বিষয় হলো, এই অন্ধকার জগতে তারা স্বেচ্ছায় আসেন না, জোর জবরদস্তি আর অসচেতনতার কারণে ব্যবহার হয় মাত্র। জাল টাকা তৈরি চক্রে নারী নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল হক রিপোর্ট। দেশের আইনে জাল টাকা তৈরি ও উৎপাদনের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তারপরেও তৈরি হয় জাল টাকা, কাজ করে সংঘবদ্ধ চক্র। অপরাধী সুযোগ নেয় সমাজের নানা অসঙ্গতির। সহজ টার্গেট নারী। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীর স্বামী, বাবা, ভাইয়ের জোর জবরদস্তিতে নারী আসে এই অন্ধকার জগতে, প্রচলিত আইন কানুন সম্পর্কে না জেনেই। এছাড়া প্রান্তিক পর্যায়ের নারীরা আর্থিক অনটনে পড়ে শিকার হয় অপরাধী চক্রের। আমি বাধা দিতে গেছি, বাধা দিলে আমার যদি মারে, আমার যদি ছাইরা দেয়, আমার কথা শুনে নেই। আমার স্বামী বললো যে ঈদের আগে এই দিন আমি এই টাকার ব্যবসা করব। চক্রে তাদের ভূমিকা জাল টাকা হাটবাজার বা ব্যস্ত অঞ্চলে ছড়িয়ে দেবার বা কখনো স্থানান্তরের। কসমেটিক বা জামা কাপড় কিনতাম, ভাঙাইতাম, টাকাগুলো নিয়ে আসে বাসায়, সেই টাকা আমি আবার নিয়ে পৌঁছে দেই জাকিরের কাছে। মূল চক্রটি যখন ধরা পড়ে তখন তারাও হয় অপরাধের ভাগী। পুলিশ আদালতে চৌকি ঘুরে স্বাভাবিক জীবনে ফিরে আসা হয়ে পড়ে অসম্ভব। শাস্তি দেওয়ার বিষয়টা এখনো পড়া হতো। এক জাল টাকার কারখানা যদি 2020 সালে ধরা পড়ে, তার বিচার ফাইনালি শুরু হতে হয়তো বা 2030 সালও লেগে যেতে পারে। অপরাধ বিশ্লেষকদের মতে, ব্যক্তি মানুষ হিসেবে অধিকারের সচেতনতার অভাবে পরিবার ও সমাজে পুরুষ সদস্যের ক্রিয়ানক হিসেবে এখনো ব্যবহার হচ্ছে নারী। পরিবারের পুরুষ সদস্যরা এটার সাথে জড়িত বলে তার সাথে তারা জড়িত থাকেন। দেশ জুড়ে জাল টাকা চক্রে যে নারীরা ব্যবহার হয়, তারা মূলত ব্যবহার হয় বিতরণকারী হিসেবে, এবং এই নারীদেরকে ব্যবহার করা হয় সমাজে নারীর প্রতি যে অসহায় দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ব্যবহার হিসেবে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সমাজে নারীর দৃষ্টিভঙ্গির যেমন পরিবর্তন দরকার, তেমন পরিবর্তন দরকার তার কর্মসংস্থানের ব্যবস্থারও। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মাত্র দুদিনের মাথায় ভারতীয় পেঁয়াজের দাম কমে নেমেছে 60 টাকায়, অথচ এখনও নতুন করে ঢোকেনি ভারতীয় পেঁয়াজ। বাজারে কয়েকটি অভিযান চালানোর পরেই পেঁয়াজের দর নিম্নগামী। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, কেবল ব্যবসায়ীদের কারসাজির কারণেই বেড়ে গেছে এই নিত্যপণ্যের দাম। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর তদারকি অব্যাহত রাখার আহ্বান বাজার বিশ্লেষকদের।
ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পরপরই দাম বাড়তে শুরু করে রাজধানীর পাইকারি বাজারে। পেঁয়াজ কিনতে শুরু হয় হুলস্থুল। অথচ দেশে এখনো মজুদ আছে 5 লাখ টন পেঁয়াজ। দেশে নতুন করে না ঢুকলেও এই পেঁয়াজে কমপক্ষে চলবে 2.5 মাস। অস্থির বাজারের নেপথ্য কারিগর হিসেবে ব্যবসায়ীদের দিকে আঙুল তুলে কঠোর তদারকির ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। সেদিনই বাজারে চলে ভোক্তা অধিকারের অভিযান। ফলাফল, একদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে কমতে শুরু করে দাম। বৃহস্পতিবার কারওয়ান বাজারের আড়তগুলোতে দেশি পেঁয়াজ সর্বোচ্চ 15 টাকা কমে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 57 থেকে 60 টাকায়। আজকের বাজারে একটু কম, দেশে এলো আপনার 75, ঠিক আছে, আর ওই ইন্ডিয়ানটা 57 টাকা আর কি। বাজারে একটা আতঙ্ক ছিল, মানে আবার শুনছি ইন্ডিয়ান পেঁয়াজ আইবো, গাড়ি মাছ দেখাইছে, এই কারণে মানে একটু বেচা কেনা একটু দুর্বল। বাজার বিশ্লেষকরা বলছেন, ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার তদারকি আরো কঠোর করতে হবে। অসৎ এবং অসাধু কিছু ব্যবসায়ী তাদের কারসাজির কারণে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ছে। বাজার ব্যবস্থাপনা এবং বাজার তদারকির একটা দুর্বলতা সেখানে লক্ষ্য করা যাচ্ছে। সরকারের যেটি করা উচিত যে বাজার তদারকি করা, কনজিউমারদেরও একটু সচেতন থাকা, যাতে কোনোভাবেই হুজুকের বশত যাতে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ না কিনে। বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া দ্রুত করার তাগিদ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বাজার স্থিতিশীল রাখতে 25টি প্রতিষ্ঠান 57,500 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেলেও শীঘ্রই তা বাজারে আসছে না। 7টি দেশ থেকে আসতে সময় লাগবে অন্তত 15 থেকে 20 দিন। আশরাফুল আলম মামুনের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। দেশে বছরে পেঁয়াজ রপ্তানি করতে হয় 9 থেকে 10 লাখ মেট্রিক টন, যার পুরোটাই আসে ভারত থেকে। ভারত যখন পেঁয়াজের দাম বাড়াচ্ছে, তখন দেশে নানা প্রতিষ্ঠান ভবিষ্যৎ সংকটের কথা মাথায় রেখে পেঁয়াজ আমদানির অনুমতি নিতে থাকে। 3 সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত 25টি প্রতিষ্ঠান 7টি দেশ থেকে 57,000 মেট্রিক টন পেঁয়াজ আনার অনুমতি নেয়। চায়না, মায়ানমার, পাকিস্তান এবং নিউজিল্যান্ড থেকে এই পেঁয়াজ আসবে। 150টি পেঁয়াজ আমদানির অনুমতিপত্র ইস্যু হলেও 15 থেকে 20 দিন লাগবে চীন, তুরস্ক, মিশর ও পাকিস্তান সহ নানা দেশ থেকে পেঁয়াজ আসতে। আমদানিকারকদের পেঁয়াজ বাজারে আসলে ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের নিশ্চয়তা চান তারা। মিয়ানমার থেকে আনা হয় আমাদের, তো এগুলো যদি আপনার এলসি হয় আস্তে আস্তে কমসে কম 15 থেকে 20 দিন সময় লাগবে আমাদের। এদিকে বাজার সামাল দিতে দ্রুত বিকল্প দেশ থেকে পেঁয়াজ আনার দাবি ব্যবসায়ীদের। এগুলো আসার সময় লাগবে মিনিমাম 20 দিন থেকে 25 দিন। যতক্ষণ পর্যন্ত বিকল্প পথে আমরা পেঁয়াজ আমদানি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এটা একটা সমস্যা থেকেই যাবে। সোমবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে মঙ্গলবার চট্টগ্রামের পাইকারি খাতুনগঞ্জে হু করে বেড়ে 45 টাকার পেঁয়াজ গিয়ে ঠেকে 70 টাকায়। তবে এখনও সেই দাম স্থির আছে খাতুনগঞ্জে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে 36 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1593 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,44,264 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,673 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,83,779 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,593 জন। মোট আক্রান্ত 3,44,264 জন। 24 ঘন্টায় মারা গেছেন 36 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,859 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,443 জন। মোট সুস্থ হয়েছেন 2,50,412 জন। জিজ্ঞাসাবাদে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় দিনাজপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় আসামি রবিউলের আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আঞ্জুমান আরা বেগম এই আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড দেন আদালত। এর আগে আসামি রবিউলকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। গত 3রা সেপ্টেম্বর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বিমান বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক C-130J পরিবহন বিমান। এর মধ্য দিয়ে আকাশ সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। আকাশ বাতাস কাঁপিয়ে বাংলার মাটি স্পর্শ করল C-130J। রীতি অনুযায়ী অভ্যর্থনা জানালো বিমান বাহিনী।
যুক্তরাষ্ট্রে তৈরি হলেও বাংলাদেশ কিনেছে যুক্তরাজ্য থেকে। একই মডেলের আরও 2টি বিমান কেনা হয়েছে, দ্রুতই আসবে বাংলাদেশে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় এটিকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে আনা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান বলেন, অত্যাধুনিক এই বিমান যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল। একটা চুক্তির আওতায় এই 5টি বিমানই কেনা হয়েছে এবং পর্যায়ক্রমে এই বিমানগুলোর ডেলিভারি চলতেছে। গত বছর আগস্ট মাস থেকে প্রথম বিমানটির ডেলিভারি হয়, তারপরে কোভিডের মাঝখানে মাস 2 আগে আমরা সেকেন্ড বিমানটি পেয়েছি এবং এখন 3 নম্বর বিমানটি আমরা ডেলিভারি পেলাম। এটা বাংলাদেশ বিমান বাহিনীকে একটা বৈশ্বিক সক্ষমতা, একটা গ্লোবাল ক্যাপাবিলিটি দিয়েছে। দেশের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো দুর্যোগ এবং সংকট মোকাবিলায় বিমানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর গোদাগাড়ি রেল বাজার আড়তে পুকুর, নদী ও খাল বিলের মাছের সমারোহ। বেলে, কই, শিং সহ নানা জাতের তাজা মাছ কিনতে ভিড় করেন ক্রেতারা। প্রতিদিন বেচা কেনা হয় প্রায় 50 লাখ টাকার মাছ। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। ভোর হলেই গোদাগাড়ির রেলবাজারের মাছের আড়ত সরগরম হয়ে ওঠে কই, শিং, বেলে, চিংড়ি সহ নানা প্রজাতির মাছের সরবরাহে। এসব মাছ পদ্মা নদী, চরের দামুশ ও বিল থেকে সংগ্রহ করেন জেলেরা। পাশাপাশি এ বাজারে আসে পুকুরে চাষ করা দেশি প্রজাতির মাছও। সারা রাত ধরে জেলেরা মাছ ধরে, তারপর রাত হলেই তারপর আমরা আমাদের এখানে আড়তে নিয়ে আসে। পিয়লি, খড়ি, চান্দা, পুঁটিমুটি আপনার ইত্যাদি সব মাছ প্রচুর পরিমাণে এখন ধরা পড়ছে। এইসব মাছের বেচাকেনা করতেই সকাল থেকে শতাধিক জেলে মাছ আনেন এ বাজারে। দেশি তরতাজা নদীর এসব মাছ কিনছেন আশপাশের জেলার খুচরা ও পাইকার বিক্রেতারা। নদীতে পানি কমতে থাকায় ভালো মাছ বিক্রি করতে পেরে খুশি জেলেরাও। বাগাড় হলো আপনার 700 টাকা কেজি, পাঙ্গা 700 টাকা কেজি, 800-900 টাকা কেজি, এরকম দামে বিক্রি হচ্ছে। রাজশাহী যায়, চাপাই যায়, ঢাকা যায়, সিলেট যায়, বিভিন্ন জায়গাতে আমাদের অঞ্চল মাছটা যায়। নিরাপদে মাছের বেচাকেনায় সহায়তা করে প্রশাসনও। 200 থেকে 300 পাইকার প্রতিদিনই মাছ কিনতে আসে। মাছ কিনে বেচা যেভাবে যে সিস্টেমে করতে হয়, কোনো প্রকার আড়তদারের সমস্যা কিংবা পাইকারের সমস্যা হলে আমরা সমিতির মাধ্যমে বসে ওইটা সমাধান করার চেষ্টা করি। তবে স্থানীয় জলমহল কমিটির সদস্যদের অভিযোগ, নদীর পানি কমলে অনেক স্থানে মাছ শিকার করতে পারে না জেলেরা। এগুলা প্রভাবশালী লোক দখল করে নিচ্ছে, সাধারণ মৎস্যজীবী মাছ ধরতে পারছে না। এটা যাতে বিশেষভাবে সরকার তদন্ত করে সাধারণ মৎস্যজীবী যাতে মাছ ধরতে পারে, সুব্যবস্থা হয় তাদের, তার জন্য আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি। এই অবস্থার উত্তরণে জেলা মৎস্য বিভাগকে পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। গোদাগাড়ি উপজেলার নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 3000। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। নৃত্যগীতে মহামায়ার আবাহনে দেবীপক্ষকে বরণ করা হয়। করোনা মহামারীতেও ম্লান হবে না উৎসবের রং, এমনই প্রত্যাশা ভক্তদের। মহালয়ায় মহামায়ার আবাহন, চণ্ডীপাঠ, ভক্তি, গীত আর নৃত্যে দুর্গতিনাশিনীর আগমনী আয়োজন। মঙ্গল দ্বীপ জেলে দেবীপক্ষকে বরণ করেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। এরপর বেলতলায় মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। ফুল, বেলপাতার নৈবেদ্য, ঢাকের কাঠি, কাঁসর ঘণ্টার উলুধ্বনিতে আরাধনা করা হয় দেবী দুর্গার। মঙ্গল আরতি, রোগ মুক্তি চেয়ে জগৎ জননীকে পুষ্পার্ঘ্য দেন ভক্তরা। মা যেন সব ভালো করে দেয়, মার আগমন আজকে থেকে শুরু হচ্ছে, আমরা যেন আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে। এই সংকটময় মুহূর্তে মা যেন দেশ ও জাতির মঙ্গল করেন। শাস্ত্রমতে এবছর আশ্বিন মাস অশুভ হওয়ায় কার্তিক মাসে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। আসছেন মা দুর্গা, বাসছে তারই আগমনী সুর। মায়ের আগমনে দূর হবে সকল অশুভ শক্তি, দুঃখ, জরা, ব্যাধি, গ্লানি, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের কারাম উৎসব চলছে। এই মুহূর্তে সদর উপজেলা 5 পীরডাঙ্গা এলাকায় আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। চলে যাচ্ছি তার কাছে। বকুল, যে
আয়োজন ঠাকুরগাঁয়ের এই আদিবাসীদের কারাম উৎসব, সেই কারাম উৎসবে কিন্তু আমরা আজকে আছি। আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন আদিবাসী সংস্থার পক্ষ থেকে। তারা যেটি বলছেন যে ঠাকুরগাঁয়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই কারাম উৎসব। এই কারাম উৎসব কিন্তু তারা সবচেয়ে বেশি আনন্দঘন পরিবেশে উদযাপন করে, কারণ পরিবারের লোকজন যারা আছে তারা কিন্তু সবাই একত্রিত হয়ে নাচ গানে মিলিত হয়। আমরা এই দর্শকদেরকে দেখাতে চাই যে তারা কীভাবে এই নৃত্য পরিবেশন করছে। তাদের হচ্ছে বড় উৎসব। এই উৎসব যেমন মুসলিমদের ঈদ উৎসব এবং হিন্দু সম্প্রদায়ের যেমন পূজা উৎসব, সেই উৎসবের মতোই কিন্তু এই কারাম উৎসব আদিবাসীরা পালন করতে আসছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের সর্বশেষ কারাম উৎসব নিয়ে। আপনি ঠাকুরগাঁও থেকে কারাম উৎসবের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। বান্দরবানে পাহাড় কেটে ইটভাটা নির্মাণের অভিযোগে ৬টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে পরিবেশ অধিদপ্তর, জেলা উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা রশিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। এ সময় পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা নির্মাণের দায়ে জেলার লামার ফাইতং ইউনিয়নের পিবিসি, এবিসি ও এফবিএম ব্রিক্সকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও বিবিএম ব্রিক্সকে ৫০,০০০, এসবিডব্লিউ ব্রিক্সকে ৩০,০০০ এবং এফসি ব্রিক্সকে ২০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এবার জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। গ্যাস সংযোগ অবৈধ হলো, নারায়ণগঞ্জ বিস্ফোরণের সমস্ত দায় মসজিদ কমিটির ওপর চাপালো তিতাস। বিদ্যুতেরও ছিল না অনুমোদন, অভিযোগের নথি রাখার পরামর্শ। আমি বাধা দিতে গেছি, বাধা দিলে আমার যদি মারে। কসমেটিক বা জামা কাপড় কিনতাম, ভাঙাইতাম। সন্দেহ এড়াতে জাল নোট ছড়ানোর কাজে ব্যবহার করা হয় নারীদের, বাধ্য হয়ে অপরাধে এলেও অসম্ভব হয়ে পড়ে ফেরা। এবং ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে অনুতপ্ত ভারত, তদারকিতে কমেছে বাজারের অস্থিরতা। চট্টগ্রামে ২৫ প্রতিষ্ঠান আমদানি করবে ৫৭,৫০০ মেট্রিক টন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।